ফ্যাসিস্টের লুটপাট থেকে রেহাই পায়নি শিক্ষকদের কল্যাণ তহবিল। ভোগান্তি দূর করার আশ্বাস প্রধানমন্ত্রীর। চিকিৎসক রোগী স্বজনদের সম্মানজনক সম্পর্কে জোর। সংকটে আলোর দিশারি বেগম খালেদা জিয়া। জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর আদর্শ ধারণ করে সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার প্রত্যয়। দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায় ভারত। বাণিজ্য, নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে অংশীদারিত্ব বাড়াতে কাজ করছে দিল্লি, বললেন দীনেশ ত্রিবেদী। গ্যাস সংকটে ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি, দ্রুত সমাধান চান ভুক্তভোগীরা। পূর্ণাঙ্গ চাহিদা মেটাতে অবকাঠামো নির্মাণে লাগবে 2 বছর, জানালেন বাণিজ্যমন্ত্রী। এবং ডারউইন টেস্টে দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশি বোলারদের তাণ্ডব। 161 রান তুলতেই 4 উইকেট হারালো অস্ট্রেলিয়া। 67 রানের লিডে ইতিবাচক ফলের আশায় টাইগাররা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ফ্যাসিবাদী সরকারের লুটপাট থেকে শিক্ষকদের কল্যাণ তহবিলও রেহাই পায়নি। অবসর ও কল্যাণ ভাতার জন্য জাতি গঠনের কারিগরদের ঘুষ দিতে বাধ্য করা হয়েছিল। অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতার চেক তুলে দিয়ে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোগান্তি দূর করতে সচেষ্ট থাকার আশ্বাস তার। এদিকে নিউরো সায়েন্সেস হাসপাতালে 500 শয্যার নতুন ভবন উদ্বোধন করে চিকিৎসক রোগী স্বজনদের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মানের সম্পর্কের তাগিদ দিয়েছেন সরকার প্রধান। চাকরি জীবন শেষে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার ভাতা উত্তোলনে ভোগান্তি দূর করতে সরকারের নতুন উদ্যোগ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার ইএফডি ও আইবাসের মাধ্যমে 64 জেলায় ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 10 জন শিক্ষকের হাতে স্মারক চেক তুলে দেন সরকার প্রধান। অতীতে ভাতা উত্তোলন করতে গিয়ে শিক্ষকদের ভোগান্তির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, ফ্যাসিবাদী সরকারের লুটপাট থেকে রক্ষা পায়নি শিক্ষকদের কল্যাণ তহবিলও। পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী সরকার যেভাবে ব্যাংক, বিমা সহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত 2টি তহবিলও রেহাই পায়নি। জাল ইন্ডেক্স তৈরি, লুটপাটের সুযোগ তৈরি করতে শিক্ষকদের কল্যাণ তহবিল থেকে অর্থ দুর্বল ব্যাংকে সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামোকে ধ্বংস করার মাধ্যমে এই তহবিল দুটিকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছিল। ফ্যাসিবাদী চক্রের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ 2022 সাল থেকে এই তহবিল হতে কোনো টাকাই পাচ্ছিলেন না। মধ্যস্বত্বভোগীর কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকরা যেন আর ভোগান্তিতে না পড়েন সেদিকে সরকারের নজর আছে বলেও জানান প্রধানমন্ত্রী। যতদিন আপনাদের নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না, আর কোনো ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে না এই সংক্রান্ত বিষয়। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত 500 শয্যা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ফলক উন্মোচনের পর মোনাজাত ও হাসপাতাল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে ঘুরে দেখেন হাসপাতালের কার্যক্রম। পরে আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি রোগ শনাক্ত করতে পারে, তবে রোগীর প্রতি চিকিৎসকের মানবিক হওয়ার বিকল্প নেই। প্রযুক্তি রোগ শনাক্ত করতে পারে, কিন্তু রোগীর ভয়, উদ্বেগ এবং মানসিক কষ্ট বুঝে তাকে আশ্বস্ত করার ক্ষেত্রে চিকিৎসকদের মানবিক আচরণের বিকল্প নেই। চিকিৎসক, রোগী এবং রোগীর উদ্বিগ্ন স্বজন, এই 3টি পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান এবং সহানুভূতির সম্পর্ক বজায় থাকা অত্যন্ত জরুরি। প্রান্তিক মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্পন্ন চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। দরিদ্র জনগোষ্ঠী এবং প্রান্তিক মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। আগামী অক্টোবরে শিশুদের জন্য 5টি বিশেষায়িত হাসপাতাল চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। কি অর্থ অভাবে স্বাস্থ্য সেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। কাল কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন সরকার প্রধান। 3 উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ধর্মগুরুদের মাসিক সম্মানী ভাতা প্রদান সহ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলায় বিরাজ করছে উৎসবের আমেজ। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও রুবেল হুসাইনের ছবি নিয়ে রিপোর্ট।
প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রায় প্রতি সপ্তাহেই ঢাকার বাইরে সফর করছেন তারেক রহমান। রোববার সকালে কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন সরকার প্রধান। প্রথমবারের মতো ঢাকার বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান। কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মিনি স্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল 11:30টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাটে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। পরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিরাজ করছে উৎসবের আমেজ। খুব আনন্দিত এবং উদ্বেলিত। আমরা অপেক্ষা করতেছি কখন এই মহেন্দ্রগণটা আসবে। কিশোরগঞ্জের 6টি সংসদীয় আসনের যে উন্নয়ন পরিকল্পনা বর্তমান সরকার গ্রহণ করেছে তা আরও বেশি বেগবান হবে, আরও বেশি ত্বরান্বিত হবে। উনি যে দিক নির্দেশনা দিবেন দলের প্রধান হয়ে আমরা সেভাবেই কাজ করব। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দিত একটা মুহূর্ত হবে এবং আমাদের জন্য যুগান্তকারী মুহূর্ত হবে। উন্নয়নের প্রকল্প আছে, এগুলি বাস্তবায়নে আমরা চাই এগুলি সঠিকভাবে বাস্তবায়ন হোক। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার সার্বিক উন্নয়নের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হবেন বলে মনে করেন জনপ্রতিনিধিরা। কিশোরগঞ্জের হাওর বাওর অঞ্চলে এই দেশে এই এলাকাতে মাছের চাষ হয় খুব বেশি, বিশেষ করে ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে। উনি অ্যাড্রেস করতে চাচ্ছেন যে আপনারা যে মাছ চাষ করেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আসছি। সাধারণ মানুষের মাঝেও একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং মূলত ওনার আগমনটা কিশোরগঞ্জের উন্নয়নের জন্য ব্যাপক সহায়ক হবে। প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করে সার্বিক প্রস্তুতি তদারকি করছেন দলের কেন্দ্রীয় নেতারা। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকল স্তরের সরকারি কর্মকর্তারা এবং আমাদের দলীয় নেতাকর্মী সকলে মিলে আমরা এই কাজগুলো সম্পন্ন করছি যাতে মাননীয় প্রধানমন্ত্রীর সফরটা সুন্দর হয়। কর্মসূচি শেষে রোববার সন্ধ্যায় সড়ক পথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সময় সংবাদ, কিশোরগঞ্জ। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। পাঁচ বছরে 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্য অর্জনে বাজেট ও কর কাঠামো সাজিয়েছে বিএনপি সরকার। স্থাপন করা হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার। সামনে আনা হয়েছে ক্রিয়েটিভ ইকোনমির মতো নতুন ধারণা। তবে সুফল মেলেনি এখনো, বরং আমলাতান্ত্রিক জটিলতায় গতি হারাচ্ছে অনেক উদ্যোগ। অর্থনীতিবিদ আর বাজার বিশ্লেষকদের এমন পর্যবেক্ষণে একমত প্রধানমন্ত্রীর যুব ও কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী কামরুল হাসান সবুজের রিপোর্ট। মেধাভিত্তিক কর্মসংস্থানের দাবিতে বদলে যাওয়া এক বাংলাদেশ। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে গার্মেন্টসের বাইরে আরো নতুন নতুন কতগুলো সেক্টরকে আমরা নিয়ে আসতে চাই। 1.5 বছর ধরে চলা অর্থনৈতিক ব্যবচ্ছেদের মধ্যেই জনগণের কল্যাণে গেল 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী পদের কর্তব্য, তারপর কর্মসংস্থান বৃদ্ধির নানা উদ্যোগে পার হতে চলেছে 6 মাস। ছুটে চলা এই জীবনে কখনো কখনো থামতে হয় জীবনের তাগিদেই, যেখানে সংসার খরচের বহুমাত্রিক হিসাবের খাতায় বাস্তবতার কালি কলমে আরেকবার ফুটে ওঠে আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। গ্যাসের সংকট, গ্যাস না পাইলে গাড়ি চলে কেমন করি? আগে বেতন পেতাম 10-12 তারিখের ভিতরে, অন পাই একটু লেট করে। চাল কিনলে মাছ কিনবো কিভাবে, সব সময় যোগ বিয়োগ করে চলতে হয়। সাময়িক বন্ধ হওয়া আয়ের পথ সচলে ব্যস্ত ষাটোর্ধ্ব রিকশা চালক বাবুল মিয়া প্রস্তুত নতুনের আহ্বানে সাড়া দিতে। ইনকাম যে কমছে, বাংলা রিক্সা আমরা ক্ষমা দিয়ে দিম, ওই একটা ব্যবসা বাণিজ্য করে কাম কি লেগা, আর আমার লাগবে 500টা, আমি কামাই করবো 300টা, হইব না তো। বছরে 3020 মার্কিন ডলার বা মাসে 30,739 টাকা মাথাপিছু আয়ের বিপরীতে চরম বৈষম্যের শিকার আব্দুর রাজ্জাক আত্মমর্যাদায় বেঁচে থাকতে হাত পাততে চান না কারো কাছে। ব্যানগাড়ি কাজ নাই, টিপ টুপ নাই, আর না খেয়ে থাকবো যেটা পাই এটাই করি।
এদিকে শিক্ষা জীবন শেষ করা প্রজন্ম বলছে চাকরির বাজারে বেড়েছে প্রতিযোগিতা, বেকারত্বের ভার, বাড়েনি কর্মসংস্থানের সুযোগ। চাকরির বাজারে তো কম্পিটিশন অনেক হাই, বেকারত্ব দিন দিন বেড়ে যাচ্ছে। নিয়োগ নিয়ে যে জট লেগে থাকে সেটার জন্য আরো বেশি সমস্যা হয়। এর মধ্যেই আবার দেশের সবচেয়ে বড় আনুষ্ঠানিক খাত তৈরি পোশাক শিল্প মালিকরা জানাচ্ছেন শঙ্কার কথা। নতুন কারখানা যা হচ্ছে তার চেয়ে অনেক বেশি বন্ধ হচ্ছে। বিনিয়োগ বান্ধব একটা বাজেট করা, এগুলি কিন্তু সরকার উদ্যোগটা নিয়েছে। দুঃসময় পাড়ি দিয়ে চলা ব্যবসায়ীদের মতোই আশাবাদী অর্থনীতিবিদরা। তাদের মতে অর্থনীতি পুনরুদ্ধার, পুনরুজ্জীবন ও পুনর্গঠন এই 3 মডেলে সাজানো চলতি অর্থ বছরের বাজেটে নেওয়া হয়েছে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির নানা উদ্যোগ। এর সুফল পেতে করতে হবে অপেক্ষা। শ্রম সংস্থানের সংকুচিত যে রূপ, সেটা থেকে বেরিয়ে এসে সেটাকে সম্প্রসারণ করা, সেই বিষয়টা এখনো পর্যন্ত হয়তো বা বলা যেতে পারে যে সময়টা এখনো আসেনি, কিন্তু এখন পর্যন্ত বাস্তবে আমরা সেটা কিন্তু এখনো দেখিনি। কর্মসংস্থান তৈরির অনেক কর্মপরিকল্পনা আমলাতন্ত্রের লাল ফিতায় গতি হারাচ্ছে বলে পর্যবেক্ষণ বিশ্লেষকদের। আমাদের কাছে মনে হচ্ছে রাজনৈতিক কমিটমেন্ট হয়তো আছে, কিন্তু আমলাতান্ত্রিকতার জন্য অনেক ইনিশিয়েটিভ কিন্তু দেখা যাচ্ছে অনেক স্লো হয়ে যাচ্ছে। যদি সরকার এনাফ জব তৈরি করতে না পারে তাহলে কিন্তু দেশের স্থিরতা থাকবে না, রাজনৈতিক অস্থিরতাও বেড়ে যাবে। প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারীও বলছেন, ভেঙে পড়া অর্থনীতির বুকে কর্মসংস্থান বৃদ্ধির যে বীজ বপন করা হয়েছে গেল 6 মাস, সংখ্যা দিয়ে হিসাব কষে তা দৃশ্যমান করতে আরও অন্তত 6 মাস দরকার। একটা খারাপ অবস্থা আছে, সেই জায়গায় ভালো করা কিন্তু রাতারাতি সম্ভব না, কিন্তু চেষ্টাটা যে অব্যাহত আছে সেটা তো নিশ্চয়ই ভিজিবল। হয়তো একটু টাইম লাগবে। বন্ধ হয়ে আছে বিভিন্ন কারখানা, এইগুলাকে যখন আমরা প্রাইভেটাইজেশনের মাধ্যমে নতুন করে আবার ওপেন করতে পারবো, এই জায়গাতে তো 1-2 না, বহু কর্মসংস্থানের ব্যবস্থাটা হবে। বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সমান গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। বেশ কিছু স্কিম হাতে নিয়েছি যাতে আমরা স্কিলড এবং সেমি স্কিলড ম্যান পাওয়ার শুধুমাত্র গতানুগতিক জায়গাতেই না, বরং আনট্যাপড ডেস্টিনেশন যেগুলো আছে সেগুলোতেও যাতে আমরা পাঠাতে পারি। প্রতিশ্রুতি, অর্থনৈতিক বাস্তবতা আর ভূ রাজনৈতিক অস্থিরতা, এই 3-এর সমন্বয়ে নতুন কর্মসংস্থান তৈরিতে সাজানো সরকারের কর্মপরিকল্পনার সুফল ঘরে তুলতে তুলতে যেন নতুন করে আর সংকুচিত না হয় আয়ের পথ, মূল্যস্ফীতির হিসাবে যেন না বাড়ে দৈনন্দিন ব্যয়ের চাপ। সেই চাওয়া সাধারণ মানুষের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আজ। শ্রদ্ধা ভালোবাসায় গণতন্ত্রের আপোষহীন নেত্রীকে স্মরণ করছে জাতি। বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন তিনি। বলেন, বিএনপির গণতান্ত্রিক রাজনৈতিক কারিগর বেগম খালেদা জিয়া। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সদ্য সাবেক মহাসচিব সহ শীর্ষ নেতারা। দেশের গণতান্ত্রিক লড়াইয়ে বেগম খালেদা জিয়া একমাত্র আদর্শ বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। খালেদা জিয়া শহীদ জিয়ার মতো, তাই মাটি যতক্ষণ আছে, মাটির উপর যতক্ষণ আছি, ততক্ষণ তার আদর্শ পালনের মধ্য দিয়ে তাকে সম্মানিত করতে চেষ্টা করব। তিনি জেলে গিয়েছেন, তিনি যুদ্ধ করেছেন অন্যায়ের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে, কিন্তু কোনোদিন তিনি কারো কাছে মাথা নত করেননি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার যখন হরণ করা হচ্ছিল তখন রুখে দাঁড়িয়েছিলেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। দল ক্ষমতায় এসেছে বলে আপসহীন নেত্রীর নীতি ও আদর্শ ভুলে যাওয়া যাবে না বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের সামগ্রিক অধিকার হরণ হয়েছে, তখনই তিনি রুখে দাঁড়িয়েছেন, অমিত বিক্রমে তিনি দাঁড়িয়েছেন জনগণের কাতারে, জনগণের সম্মুখে। এর জন্য গণবিরোধী শক্তি তার উপর চালিয়েছে নিপীড়ন, নির্যাতন। আজকে দল ক্ষমতায় আসছে, জীবন সব সহজ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন, যেটা এগিয়ে যাচ্ছেন, আমরা সবাই মিলে
সেটাকে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন সার্থক হবে। বেগম জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপির গণতান্ত্রিক রাজনৈতিক কারিগর বেগম খালেদা জিয়া। আমরা সবাই এই শপথ নেব যে বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে, দলকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে শীর্ষ নেতারা ছাড়াও অংশ নেন দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শুরুর জীবনটা ঠিক পুতুলের মতো হলেও স্বামীর অকাল প্রয়াণে কাঁধে নিতে হয় পুরো দলের নেতৃত্ব। সংগ্রামের পথ বেয়ে পরবর্তীতে যার উপর বর্তায় পুরো দেশকে ভালো রাখার দায়িত্বভার। বলছি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা। জীবনের শেষ দিন অবধি যিনি আপোষহীন ব্যক্তিত্বে অনমনীয় ছিলেন দেশ আর দশের প্রশ্নে, যার জীবনাদর্শ অনুপ্রেরণা যোগাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। বিস্তারিত জানাচ্ছেন আহমেদ সালেহীন। যার হাসিতে হেসেছে ভুবন, যার মলিনতায় আধারে ডুবেছে প্রতিজন, সেই মহিষী জীবন সঁপে দিয়েছিলেন দেশের তরে। খালেদা খানম পুতুল থেকে বেগম খালেদা জিয়া হয়ে ওঠার সংগ্রামী জীবন যাকে আখ্যায়িত করেছে এক আপোষহীন নেত্রীর মর্যাদায়। তিনি সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া। শুরুর জীবনটা পুতুলের মতো হলেও মধ্য বয়সে কণ্টকাকীর্ণ রাজনীতির ধূসর পথে তাকে হাঁটতে হয়েছিল রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে। স্বামীহারা 2 সন্তানের জননী, যিনি জীবনের শেষ মুহূর্তেও আগলে ছিলেন 56,000 বর্গমাইলের সীমানা। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথেই দেশকে ভালোবেসে প্রতিটি মানুষের মনের আঙিনায় জায়গা করে নেন বেগম খালেদা জিয়া। স্বাধীনতা যুদ্ধ ও এর পরবর্তী রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি সবকিছুরই তিনি সাক্ষী হয়েছিলেন স্বামী জিয়াউর রহমানের সাথেই। বিপথগামী সেনা সদস্যদের হাতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে শোক কাটিয়ে ওঠার আগেই হাল ধরতে হয় স্বামীর তৈরি করা প্রিয় দল বিএনপির। সেই থেকে দল ও দেশের পুরো দায়িত্ব নিজ ঘাড়েই নিয়ে নেন 3 বারের প্রধানমন্ত্রী বেগম জিয়া। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে গণতন্ত্রের লড়াইয়ে কঠিন ও আপোষ না করার মানসিকতা সফলতা এনে দেয় দীর্ঘ 9 বছরের সংগ্রামে। তখন থেকেই যার নামের আগে আপোষহীন নেত্রীর তকমা জুড়ে যায় বেগম জিয়ার রাজনৈতিক জীবনে। জনতার প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এরপর আরও 2 বার রাষ্ট্রীয় শাসনভার সামলানো বেগম জিয়া বিরোধী দলের নেত্রী হিসেবেও রাজনীতিকে নিয়েছেন এক অনন্য উচ্চতায়। গণতন্ত্রের ধারাবাহিকতা বিনষ্ট করে ক্ষমতায় আসে 11 সেনা সমর্থিত সরকার। সফল হয়নি রাজনীতি থেকে বেগম জিয়াকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র। তবে এই গণতন্ত্রের লেবাসে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের 15.5 বছর নির্যাতন, নিপীড়ন আর জেলবন্দি জীবনেই কেটে যায় এই মহিষীর বাকিটি সময়। গণতন্ত্রের লড়াইয়ে 45 বছরের রাজনৈতিক জীবনে কারাবন্দী হয়েছেন অসংখ্যবার। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন ঠিক এই সময়টায়। নানা রোগে আক্রান্ত হয়েও উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন তিনি। মানবিক আবেদন বারবার প্রত্যাখ্যাত হয়েছে ফ্যাসিস্ট সরকারের তরফ থেকে। অমিতব্যয়ী আচরণ আর সদা হাস্যোজ্জ্বল অবয়ব মানুষের হৃদয়ে বসিয়েছে তাকে এক আদর্শ মায়ের আসনেই। 24 জুলাই তাকে আবার ফিরিয়ে এনেছে জনতার কাছে। শেষ সময়ে ছিলেন মানুষের ভালোবাসার মণিকোঠায়। ডাক্তাররা বলেছে অবিলম্বে তার একটা বিদেশে না পাঠালে আবার ছেলেকে সুস্থ করা যাবে না। স্বামীর হত্যা, ছেলের নির্বাসিত জীবন ও নির্যাতন, আরেক ছেলের মৃত্যু, স্বামীর বাড়ি থেকে উচ্ছেদ, রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা, নিজ দলের লাখো কর্মীর ভাগ্যে ফ্যাসিস্ট নির্যাতন, অসংখ্য কর্মীর গুম আর খুনের লম্বা তালিকাও একবারের জন্য প্রতিশোধ নিতে শেখায়নি বেগম জিয়াকে। করেননি আপোষ, বরং প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে মানবিক এক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান ছিল তার কণ্ঠে। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। এ বিজয়
আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। 25-এর 30 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় জীবনাবসানের মধ্য দিয়ে বর্ণাঢ্য জীবনের ইতি টানতে হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যার আদর্শ স্বাধীনতা, সার্বভৌম আর গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হতে শেখায়, যার আপোষহীনতা জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত করে। রাজনীতির ঊর্ধ্বে দেশের প্রশ্নে মানুষ যাকে দেখেছে দৃঢ়, শক্ত, অবিচল থাকতে, গণতন্ত্রের প্রশ্নে অনড় অবস্থান যার, সেই রাজনীতিককে স্ফুলিঙ্গ হয়ে জ্বলতে দেখেছে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে। জনতাই যার শক্তি, তিনি আলিঙ্গন করেছেন মানুষের ভালোবাসা, তার প্রতিদানও পেয়েছেন শেষ বিদায়ের যাত্রায়। তিনি আপোষহীন নেত্রী, একজন গৃহবধূ, একজন মা, একজন মহিষী নারী, খালেদা খানম পুতুল, যিনি গণতন্ত্রের পথিকৃৎ বেগম খালেদা জিয়া। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্র ও সমৃদ্ধির জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্ব তুলনাহীন। তার আদর্শে সমৃদ্ধ দেশ গড়তে কাজ করার প্রত্যয় জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বিএনপির সাবেক চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী বলেন, বিএনপি দেশের জন্য কাজ করলেও বিরোধী দল মাত্র 5 মাসেই সরকারকে ব্যর্থ অভিযোগ করে অস্থির রাজনীতি শুরু করেছে। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিরোধী দলের অভিযোগ প্রসঙ্গে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, অভিন্ন নদীর পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ সহ বিভিন্ন সমস্যা সমাধানে ভারত সফরে আপত্তি থাকার কথা নয়। আপোষহীন নেত্রী ম্যাডাম খালেদা জিয়া বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, দেশটার সমৃদ্ধির জন্যে বারবার দেশটার নেতৃত্ব দিয়েছেন। আমরা কোনো চাঁদাবাজিতে যাব না, আমরা কোনো দখলবাজিতে যাব না। এই দেশটার দিকে তাকিয়ে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করে প্রত্যেকে দেশের জন্য কাজ করব। আজকে তো এক মুহূর্তের জন্য বসে নেই মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা তার সহকর্মীরা, অথচ 5 মাসেই তারা চিৎকার শুরু করেছেন আমরা ব্যর্থ। কোথায় ব্যর্থ? আমরা কি 18 বছরের জঞ্জাল 5 মাসে শেষ করতে পারবো? প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী চিকিৎসকদের আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হল মিলাদ ও দোয়া মাহফিল। শনিবার রাজধানীর আজিমপুর হজরত ইবনে মাসুদ হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে দোয়ার আয়োজন করা হয়। মিলাদ শেষে এতিম মাদ্রাসার ছাত্রদের দুপুরের খাবার দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সহ দলের কর্মী সমর্থকেরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিউল্লাহ। শনিবার বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিএনপির স্থায়ী কমিটিতে সদস্য মনোনীত করা হয়েছে। বিএনপি আশা করছে নতুন মনোনীত নেতারা তাদের মেধা ও বিচক্ষণতার মাধ্যমে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে সুচিন্তিত পরামর্শ দেবেন, একই সঙ্গে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন। সময় সংবাদে আরও থাকছে। মাদারীপুরের একটি মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণ, অন্তত 4 শিক্ষার্থী আহত। আশঙ্কাজনক অবস্থায় একজনকে পাঠানো হলো ঢাকায়, তদন্তে পুলিশ। বাংলাদেশ ভারত সম্পর্ক আরও শক্তিশালী ও কার্যকর করতে বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে অংশীদারিত্ব বাড়ানোর কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় নানা আয়োজন করে ভারতীয় দূতাবাস। শনিবার সকালে দূতাবাস প্রাঙ্গণে সমবেত হন বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিক, বিভিন্ন দেশের কূটনীতিক ও হাই কমিশনের কর্মকর্তারা।
ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের আয়োজন। পরে দেশটির জাতীয় পতাকা উত্তোলন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। জনগণের সঙ্গে জনগণের যোগাযোগই বাংলাদেশ ভারত বন্ধুত্বের মূল শক্তি মন্তব্য করে ভারতীয় হাই কমিশনার বলেন, দুই দেশের বন্ধুত্ব আরও শক্তিশালী করতে বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বাড়াতে কাজ করছে ভারত। History, mutual respect and partnership continues to flourish. We are advancing our partnership across very vital sector ranging from trade, connectivity to security and healthcare. শান্তি, সহযোগিতা ও সংলাপ ভারতের পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ উল্লেখ করে হাই কমিশনার বলেন, অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে গ্লোবাল সাউথের নেতৃত্ব দিতে চায় নয়াদিল্লি। Peace, cooperation, dialogue and ideal of Vasudhaiva Kutumbakam are the pillars of our foreign policy. We have entered into a free trade agreements with many countries. We are playing a leading role among the countries of the global south. দুই দেশের যৌথ সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান দীনেশ ত্রিবেদী। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মিলছে না পর্যাপ্ত গ্যাস। চাপ কম থাকায় কোথাও আবার বন্ধ হয়ে গেছে ফিলিং স্টেশন। সংকটের দ্রুত সমাধান চান চালক যাত্রী সহ ভুক্তভোগীরা। এদিকে গ্যাসের পূর্ণাঙ্গ চাহিদা মেটাতে অবকাঠামো নির্মাণে 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। 4.5 ঘন্টা গ্যাস নিতে যদি আপনার মনে করেন 1-1.5 টাকার গ্যাস দেয়, তাহলে এইভাবে চলবো কীভাবে? সারাদিন রইতে পুরো গ্যাস নিব, আবার বিকেলে ডিউটি করবো, যেটুকু গ্যাস ঢুকবে প্রেশারও নাই। ধরেন আপনার প্রেশার আছে 90-100, 500-600 টাকার গ্যাস ঢুকবে, ওটা বিকেলে ডিউটি করে শেষ, আবার রাইতে সিরিয়াল লাগাবো। ঠিক আছে, 9টার পরে আবার সিরিয়াল লাগাবো। আমরা 24 ঘন্টা রাস্তায় থাকি। রোদে পুড়ে ঘামে ভিজে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষারত এই মানুষদের গল্পগুলো একই রকম। যাদের সংসারের চাকা ঘোরে গাড়ির চাকায় ভর করে, তাদের দিনের অধিকাংশ সময় কাটছে সিএনজি ফিলিং স্টেশনগুলোর দীর্ঘ লাইনে গ্যাসের জন্য অপেক্ষায়। ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যতদূর চোখ যায় গাড়ির দীর্ঘ সারি। গ্যাস সংকটে কোনো পাম্পই মিলছে না পর্যাপ্ত জ্বালানি, বন্ধ রয়েছে অধিকাংশ ফিলিং স্টেশনই। এই যে 83 টাকার গ্যাস নিছি, এটা আইতে আইতে আপনার আরো বেশি পড়াইছে। যদি সরকারে মনে করে দাম বাড়ায় দিবে, দাম বাড়ায় দিক, আমাদের এই কষ্টটা আমরা চাচ্ছি না। 2 থেকে 3 বার গ্যাস লওয়া লাগবে। ওই দেন 60 টাকা 70 টাকা গ্যাস পড়েছে, এভাবে নিলে 2 ট্রিপ মারা যাবে, আবার আসতে হবে। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় বিপাকে পড়েছেন সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। সরবরাহ কমায় দৈনিক আয়ে বড় ধরনের ধস নেমেছে তাদের। এদিকে সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো বার্তা না পাওয়ায় হতাশ পাম্প মালিকরা। অন্যদিকে ক্ষুব্ধ চালকদের চাপ সামলাতে গিয়েও নাজেহাল পাম্প কর্তৃপক্ষ। লাইনে প্রেশার কম, গ্যাস কম, গাড়িওয়ালারা গ্যাস ঠিক মতো পাচ্ছে না। একই গাড়ি 3 বার 4 বার 5 বার আয়ে লাইনে দাঁড়াচ্ছে, একবার গ্যাস নিয়ে যাচ্ছে, আবার আয়ে দাঁড়াচ্ছে। এইভাবে তো লাইনের পর লাইন হচ্ছে, ভোগান্তি আমাদের হচ্ছে, এবং আমাদের চেয়ে কাস্টমার এবং ড্রাইভারদের ভোগান্তি মনে করি বেশি হচ্ছে। রাজধানী ছাড়াও চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, চাঁদপুর ও দিনাজপুরেও তীব্র আকার ধারণ করেছে সিএনজি সংকট। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মূল লাইনে পর্যাপ্ত চাপ না থাকায় গ্যাস নিতে পারছেন না চালকরা। ভাড়া 10 টাকা বেশি যাই, যাত্রী গার্মিয়ে মারামারি, যাত্রীরা ঝগড়া করতো, এগুলোই আমরা এখন আসি অসহায়ের ভিতরে পড়ে দিচ্ছি। এখানে গ্যাস পাচ্ছি না, ঘন্টাকে ঘন্টা আমরা রাস্তা ভাড়া দিতেছি। 1 ঘন্টা দেয় গ্যাস, 3 ঘন্টা বন্ধ রাখে, আর নাই। এদিকে দেশে গ্যাসের পূর্ণাঙ্গ চাহিদা মেটাতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। রিগ্যাসিফিকেশন ইউনিট ফ্লোটিং, এটা এমন কোনো জিনিস না যে আপনি কোনো জায়গা থেকে গিয়ে রেডিমেড কিনে আনতে পারবেন। এটা বানাতে হয়, সেটার জন্য বছর 2 সময় লাগে অর্ডার দেওয়ার পরে। আগামী 2 বছর পরে তো ইনশাল্লাহ স্বাভাবিক হবেই, কিন্তু এই 2 বছরের মধ্যে আউট অফ দি বক্স কোনো কিছু করা যায় কিনা, মানে প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়েও কিছু করা যায় কিনা, সেই জন্য সরকার কাজ করছে। গ্যাস সংকট দীর্ঘায়িত হলে বড় ধরনের আর্থিক বিপর্যয়ের শঙ্কায় সাধারণ মানুষ। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। হাবের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় দেশে আরও 8 জনের মৃত্যু হয়েছে, আর ডেঙ্গুতে মারা গেছেন 2 জন।
24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 730 জন এবং নতুন করে হামের উপসর্গ পাওয়া গেছে 728 জনের শরীরে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, হামে মৃতদের মধ্যে 6 জনই ঢাকা বিভাগের। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 803 শিশু মৃত্যু হয়েছে। একই সময় নিশ্চিত হামে মারা গেছে 99 শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 902 জনে। চলতি বছরের 15 আগস্ট পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 23,173 জন। এবছরে ডেঙ্গুতে মোট 67 জনের মৃত্যু হয়েছে। ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তরে প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকেই তা বাস্তবায়নে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ শুরু করেছে বলে মন্তব্য করেছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। সকালে রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্ন সপ্তাহ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। ডিএনসিসি প্রশাসক বলেন, রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে শুধু সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের উপর নির্ভর না করে নগরবাসীকেও দায়িত্বশীল হতে হবে। এক্ষেত্রে সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই তারপরের সপ্তাহ থেকেই এই কর্মসূচিগুলো আমরা স্কুল, কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আমরা পালন করা শুরু করেছি। গত এক সপ্তাহে আমার প্রিয় নগরবাসীর বিভিন্ন জায়গা থেকে ভিডিও কিংবা ছবি আপলোড করে আমাদেরকে ট্যাগ করে দিচ্ছে। আমরা 24 ঘন্টা সময় নেই, কিন্তু 8 ঘন্টা 7 ঘন্টা দ্রুত 4-5 ঘন্টার মধ্যে সেই ময়লার স্তূপগুলো আমরা ইতিমধ্যে পরিষ্কার করে ফেলেছি। মাদক ব্যবসায়ীদের কোনো দল নেই। সমাজ থেকে মাদক দূর করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। বলেন, দলীয় পরিচয়ে কেউ মাদক কিংবা চাঁদাবাজিতে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেন, গ্যাস বিদ্যুতের সংকট সমাধানে কাজ করছে সরকার, এজন্য সময় দরকার। আলোচনা সভার আগে রাজারবাগ কালীমাতা মন্দির এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রেল প্রতিমন্ত্রী ও ডিএনসিসির প্রশাসক। বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে পর্যায়ক্রমে সম্ভাব্য সব স্থানে বৃক্ষরোপণ করা হবে বলে জানান আয়োজকরা। পরে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। আমাদের আরেকটা বড় সমস্যা হচ্ছে মাদক। এই সমাজকে যদি মাদক মুক্ত করতে না পারি, তাহলে আমরা যতই উন্নয়ন করি না কেন, সমাজের মানুষকে নিরাপদ করা, মানুষকে চলাচলকে নিরাপদ করা, মানুষকে আস্থার জায়গায় নিয়ে আসা, এই কাজগুলি আমরা বাস্তবায়ন করতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। সর্বোচ্চ শাস্তি বাস্তবায়ন করতে চাচ্ছে, আইন করা হয়েছে। এত জঞ্জাল, গ্যাসের সমস্যা 17 বছরে শেষ হয় নাই, এই 5 মাসে হয়ে যাবে। তবে আমরা চাই, হ্যাঁ, সরকার চেষ্টা করতেছে, দেখবেন গ্যাসের সমস্যা অনেক সমাধান হবে। বিদ্যুতের সমস্যা এতদিন ধরে তৈরি করে রাখছে, একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সমাধান হবে। মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার সামনে হাত বোমা বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত 4 শিক্ষার্থী। একজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ঢাকায়। এ ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। ঘটনার অনুসন্ধানে মাঠে নেমেছে র্যাব, পুলিশ ও সিআইডি। সঞ্জয় কর্মকার অভিজিৎ জানাচ্ছেন বিস্তারিত। ছবি তুলেছেন শাহাদাত আকন। প্রকট শব্দে কেঁপে ওঠে এলাকা, আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। শুরু হয় ছোটাছুটি। মহিলা মাদ্রাসার সামনে হাতবোমা বিস্ফোরণ। শনিবার সকালে মাদারীপুরের কালকিনি পৌরসভার গোপালপুর দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসায় আসে শিক্ষার্থীরা। হঠাৎ ওই মাদ্রাসার কোল ঘেঁষে থাকা ইমন সর্দারের বাড়ির সামনে একটি হাতবোমা বিস্ফোরণ হয়। এতে আহত হয় মাদ্রাসার অন্তত 4 শিক্ষার্থী। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আবিদা আক্তার নামে এক শিক্ষার্থীকে পাঠানো হয় ঢাকায়। শব্দ হইছে, আব্বা মিষ্টির ব্যাগ ফালাইতে দৌড় দিয়ে গেছে, যাইয়ে দেয় ধুমার ভিতরে জ্বলতেছে, যাইয়ে দেই খালি ধুমা রে, আমার মাইয়া রে, মাইয়া চিল্লাতে চিল্লাতে আমার মাইয়াই সামনে
আমার সামনে তো আগুনে পড়তে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে র্যাব, পুলিশ ও সিআইডির কর্মকর্তারা। শুরু করেন অনুসন্ধান। জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেয় পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে আমরা দেখি যে আসলে এখানে ককটেলের বিস্ফোরণ ঘটেছে, আলামতও পেয়েছি এবং চারজন মেয়ে শিশু যারা এই মাদ্রাসারই ছাত্রী তারা আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে ঢাকায় হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে লাল কস্টেপে পেঁচানো হাত বোমাটি ওই বাড়ির উঠানে দেখতে পান ইমন সর্দারের বাড়ির গৃহকর্মী বেবি বেগম। পরে কাজ শেষে তিনি বাড়ির সিঁড়িতে রেখে চলে গেলে শনিবার সকালে হাত বোমাটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় 9 শ্রমিকের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিল্প সচিব, জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুর্ঘটনা কবলিত জাহাজে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস মিলেছে। কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে 2টি তদন্ত কমিটি। চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে 9 শ্রমিকের মৃত্যুর ঘটনায় শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা। ঘটনার কারণ অনুসন্ধানে শিল্প মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে 11 ও 9 সদস্যের 2টি তদন্ত কমিটি। এই ধরনের ইনসিডেন্ট কেন ঘটলো এটা আমরা ডেফিনেটলি খুঁজে বের করব। এইখানে যদি কারো কোনো অবহেলা থেকে থাকে, কিছু থেকে থাকে, আমরা সেই ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। আর ভবিষ্যতে যাতে না হয় সেই ব্যাপারটা আরও নিশ্চিত করা হবে। এছাড়া বিশেষজ্ঞদের মাধ্যমে জাহাজের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস অপসারণের কাজ শুরু হচ্ছে বলে জানানো হয়। আমরা ওদেরকে চ্যালেঞ্জ করব যে তোমরা আমাকে সার্টিফিকেশনটা দিলা, ওটা কিসের উপর ভিত্তি করে, কেন এই অ্যাক্সিডেন্টটা হলো। তো আমরা চ্যালেঞ্জ করি, তারপর কি ব্যাখ্যা আসে দেখি, তারপর একটা সঠিক সিদ্ধান্ত দিতে পারবো। এক্সপ্লোসিভ দপ্তরের যারা এক্সপার্ট আছে তারা এসেছে এবং আমাদের এই বিষয়ে যারা এক্সপার্ট আছে তারাও এসেছে। তাদের সাথে পরামর্শ করেই কিন্তু আমরা এখন ওয়াশ আউটের যে ব্যবস্থা সেটি নেওয়া হচ্ছে। পরিদর্শনে গ্যাসের ভেতরে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস পাওয়ার কথা জানিয়েছে বিস্ফোরক অধিদপ্তর। এই ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। এখানে আসলে হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি শূন্য থাকার কথা ছিল, মানে থাকাই কথা ছিল না। তো আমরা যেটা রেফারেন্স ভ্যালু দেখেছি যে 0 to 20 হচ্ছে লো রেঞ্জে, 20 to 100 হচ্ছে গিয়ে মিডিয়াম রেঞ্জে। ডেথ কজ না, বাট 100 আপ হচ্ছে ডেথ কজ, যেটা রেফারেন্স ভ্যালু পেয়েছি। তো মেবি হচ্ছে এখানে 100 আপ ছিল যখন ইনসিডেন্টটা হয়েছে। এখানে কোনো ধরনের কোনো গাফিলতি বা অবহেলা বা এই কর্তৃপক্ষের কোনো কিছু ছিল কিনা সেটা আমরা একটু ধারণা নিয়ে তারপর আমরা ফুল আইনগত ব্যবস্থা নেব। গেল ফেব্রুয়ারিতে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডটিতে নিয়মিত পরিদর্শনে অসঙ্গতি পাওয়া যায়। 15 জুলাই চট্টগ্রাম শ্রম আদালতে কারখানাটির বিরুদ্ধে মামলা দায়ের করে অধিদপ্তর। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। অমর চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভক্তরা। সব আসামিকে গ্রেফতার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি তাদের। সাবেক স্ত্রী সামিরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেই দাবিও সালমান শাহ ভক্তদের। আবারও রাজপথে সালমান শাহ ভক্তরা, কণ্ঠে ক্ষোভ আর স্লোগান। কেন 30 বছরেও অধরা প্রয়াত নায়কের হত্যাকারীরা? কেন তদন্তের নামে বারবার পেছানো হচ্ছে বিচার? মামলার 4 নম্বর আসামি খলনায়ক আশরাফুল হক ডন গ্রেপ্তার হলে মূল আসামিরা কবে গ্রেপ্তার হবেন সেই প্রশ্ন ভক্তদের। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন করেন 64 জেলার সালমান ভক্তরা। ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ, অন্য আসামিদের জামিন বাতিল করে গ্রেপ্তারের দাবি জানান ভক্তরা। একই সঙ্গে আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেই ব্যবস্থা নেয়ার দাবি তাদের। বাংলাদেশে একমাত্র সালমান শাহ নায়ক যার জন্য এখনো পর্যন্ত অনেক ভক্তরা জীবন দিয়ে যায়। বর্তমান প্রশাসনকে আমি একটাই আহ্বান করব যে এর সঠিক বিচার চাই। ডনের যেন জামিন না পায়, আর দ্বিতীয়ত সামিরাকে যেন মানে যত জরুরি সম্ভব গ্রেপ্তার করে। যতদিন পর্যন্ত সালমান হত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, থাকবো, আজীবন লড়াই করে যাব। মানববন্ধন কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্ষোভ প্রকাশ করেন সালমান শাহর মা নীলা চৌধুরী।
পরে সালমান শাহ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেন। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দেন ভক্তরা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে ডিএল ফিলিং স্টেশনের 1,21,00,000 টাকার বেশি ডাকাতির ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে ডিবি। তাদের কাছ থেকে নগদ 12 লাখ টাকা, আগ্নেয়াস্ত্র, গুলি ও ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার মূল হোতাসহ আরও কয়েকজন এখনও পলাতক। গত 9 আগস্ট ডিএল ফিলিং স্টেশনের 1,21,25,000 টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে রাজধানীর বিমানবন্দর সড়কে ডাকাতির ঘটনা ঘটে। চাঞ্চল্যকর সেই ঘটনার তদন্তে নেমে 5 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় লুণ্ঠিত 12 লাখ টাকা, র্যাব লেখা ভেস্ট, আগ্নেয়াস্ত্র, গুলি, মোটরসাইকেল সহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে শনিবার সকালে এই বিষয়ে ব্রিফ করে ডিবি। দীর্ঘদিন পরিকল্পনার পরই চক্রটি এই ডাকাতি করে বলে জানানো হয়। এর আগেও বড় ধরনের ডাকাতির ঘটনায় তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানায় ডিবি। মোটরসাইকেল যোগে এবং মাইক্রোবাস যোগে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে নগদ টাকা এইভাবে ছিনতাই করেছে। যারা মেন এর সঙ্গে জড়িত তারা একটা মেজর পোর্শন নিয়ে গেছে, যারা অস্ত্র সাপোর্ট দিয়েছে, যারা রেকি করেছে ভাগ পেয়েছে। তা বাকি আসামিদেরকে গ্রেপ্তার করলে ইনশাআল্লাহ আরো কিছু টাকা উদ্ধার হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চক্রটির মূল হোতা সহ আরো 6 থেকে 7 সদস্য এখনো পলাতক বলেও জানায় ডিবি। ঢাকা শহরে একাধিক ঘটনার সঙ্গে জড়িত আছে। আমরা যে সাগর বাড়িকে গ্রেপ্তার করেছি, আপনাকে বললাম যে তার বিরুদ্ধে 13টি মামলা রয়েছে। মূল যে মাস্টারমাইন্ড সে এখনো পলাতক আছে, তাকে ধরা হলে আরো বিস্তারিত জানা যাবে। বাকি টাকা উদ্ধার এবং বাকি আসামিদের গ্রেপ্তার জন্য ঢাকা মহানগর পুলিশের তৎপরতা অব্যাহত আছে। এই ঘটনায় ডিএল ফিলিং স্টেশনের কারো সম্পৃক্ততা ছিল কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। কারো জড়িত থাকার বিষয়ে এখনো আমরা কোনো তথ্য প্রমাণ পাইনি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মহাখালীর টি&টি মাঠে দোয়া মোনাজাত এবং দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। এই মাঠে নির্বাচনের সময় যখন আমি এসেছিলাম তখন এই মাঠের একরকম অবস্থা ছিল, আর আজকে 6 মাস পরে যখন আবার এসেছি এর ভিতরে আপনারা বিশেষ করে ফাহিম যে বক্তব্য রেখেছে, সানি যে বক্তব্য রেখেছে, তার থেকে আপনারা অনেকেই শুনেছেন যারা এলাকার বাইরে এবং এই এলাকারও বিভিন্ন জায়গায় যারা বসবাস করেন, আপনারা শুনেছেন যে কিভাবে আমরা চেষ্টা করেছি এই এলাকার মানুষের সমস্যার সমাধান করতে। আমরা চেষ্টা করেছি এলাকার সমস্যার সমাধান করতে। প্রিয় ভাই বোনেরা, একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন শিশুটি হাত ধরেও যদি যখন হাঁটতে শিখে তাহলেও প্রায় 1 বছরের প্রায় 15 থেকে 18 মাস সময় লাগে। আজকে আপনাদের নির্বাচিত বর্তমান সরকারের বয়স হচ্ছে মাত্র 6 মাস। আমরা দেখেছি যে বিগত স্বৈরাচারের সময়, ফ্যাসিবাদের সময় যাদের বিরুদ্ধে রাজপথে নেমে এই দেশের ছাত্র জনতা আন্দোলন গণ অভ্যুত্থানের মাধ্যমে আন্দোলন সফল করেছিল, সেই ফ্যাসিবাদের সময়, সেই স্বৈরাচার সময় আমরা দেখেছি সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশের কি অবস্থা হয়েছিল এবং আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে যে মেগা প্রজেক্টগুলো বলা হয়, মেগা প্রজেক্টগুলো করা হয়েছিল, সেই মেগা প্রজেক্টগুলো কিভাবে তাদের নিজস্ব লোককে দেওয়ার মাধ্যমে 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি দামে করার মাধ্যমে এই দেশ থেকে অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি যে কিভাবে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছিল, বিশেষ করে কিভাবে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরেকটি দেশের উপরে নির্ভরশীল করে তোলা হয়েছিল এবং মানুষকে একরকম বাধ্য করা হতো সেই সময় যে তোমরা অমুক দেশে গিয়ে স্বাস্থ্য সুবিধা নাও। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছিলাম কিভাবে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল। অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া মানে আগামী দিনের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি কিভাবে এই দেশের কৃষক ভাইদের অবস্থা খারাপ করে কৃষির অবস্থাকে খারাপ করে দেওয়া হয়েছিল, কিভাবে কৃষি ব্যবস্থাকে ধীরে ধীরে ভেঙে দেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এই সকল কিছুর বিরুদ্ধেই জনগণের আস্তে আস্তে জনগণ ফুঁসে উঠেছিল এবং শুধু তাই নয়, আমরা দেখেছি গত 17 বছরে ফ্যাসিবাদের সময়
কিভাবে, ভাই আপনারা একটু চুপ করেন না, আমরা দেখেছি কিভাবে মানুষের কথা বলার অধিকারকে সেদিন কেড়ে নেওয়া হয়েছিল, কিভাবে মানুষের ভোট দেওয়ার অধিকারকে কিভাবে কেড়ে নেওয়া হয়েছিল। এই সকল কিছুর বিরুদ্ধেই বাংলাদেশের মানুষ প্রতিবাদী হয়ে উঠেছিল এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন ঘটিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, গণ অভ্যুত্থানের পরে সমগ্র বাংলাদেশের মানুষ চেয়েছে তারা তাদের সিদ্ধান্ত মতন দেশের পরবর্তী সরকার গঠন করবে এবং ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের পছন্দ মতন সরকারকে তারা বেছে নিয়েছে, তাদের পছন্দ মতন সরকার গঠন করেছিল। প্রিয় ভাই বোনেরা, আপনারা এই ঢাকা 17-র মানুষ এবং বাংলাদেশের 300 আসনের মধ্যে 215টি এলাকার মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে সিদ্ধান্ত দিয়েছিল। নির্বাচনের আগে আমরা বাংলাদেশের মানুষের কাছে 31 দফা উপস্থাপন করেছিলাম, যে 31 দফার ভিতরে আমরা বলেছিলাম যে আমরা কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে গড়ে তুলতে চাই। 31 দফার মধ্যে আমরা বলেছিলাম যে আমরা কিভাবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তুলতে চাই দেশের জনগণের স্বাস্থ্য সুবিধার জন্য। আমরা 31 দফার মধ্যে বলেছিলাম যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে চাই। আমরা বলেছিলাম সেই 31 দফার মধ্যে বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের জন্য কিভাবে দেশে শিল্প কলকারখানা সহ আমরা দেশের মানুষের বিভিন্ন রকমের তাদেরকে ট্রেনিং প্রদান করার মাধ্যমে আমরা একটি এমন অবস্থা গড়ে তুলতে চাই, এমন পরিবেশ গড়ে তুলতে চাই যেখানে আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম এই দেশের কৃষিকে আমরা কৃষকদের পাশে দাঁড়াতে চাই। আমরা বলেছিলাম 31 দফার মধ্যে যে আমরা বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী, সেই নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আমরা তাদের পাশে দাঁড়াতে যাই। এবং প্রিয় ভাই বোনেরা, নির্বাচনের পরবর্তীতে আপনারা দেখেছেন এই সেই মাঠ, যে মাঠ থেকে আমরা এই সেই কড়াইলবাসী, এই সেই কড়াইল এলাকা যেখান থেকে আমরা আমাদের দেওয়া প্রতিশ্রুতির প্রথমটি আমরা শুরু করেছিলাম, এই সেই মাঠ। অর্থাৎ আমরা যে বাংলাদেশের মানুষকে বলেছিলাম, বাংলাদেশের মা বোনদেরকে আমরা বলেছিলাম যে আমরা ফ্যামিলি কার্ড দেব, সেই ফ্যামিলি কার্ডের সবচেয়ে প্রথম কার্যক্রম এই সেই মাঠ যেখান থেকে আমরা শুরু করেছিলাম। প্রিয় ভাই বোনেরা, আমরা সেই সময় বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াবো এবং 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ সুদ সহ আছে সেটিকে আমরা সুদ সহ কৃষি ঋণকে আমরা মওকুফ করব। প্রিয় ভাই বোনেরা, সরকার গঠন করার পরে 1 সপ্তাহের ভিতরে প্রথম যে মন্ত্রী পরিষদের বৈঠকটি হয়েছিল, সেই মন্ত্রী পরিষদের বৈঠকে আমরা আমাদের সেই প্রতিশ্রুতিটিকে রক্ষা করেছি এবং বাংলাদেশের 13 লক্ষ কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে আমরা বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ। আমরা দেখেছি কিভাবে পার্শ্ববর্তী একটি দেশ থেকে কিভাবে নদীগুলোর উপরে বাঁধ তৈরি করে তারা পানির সংকটে তৈরি করেছে বাংলাদেশের জন্য। সেটি মানুষের ব্যবহারের জন্য যেরকম পানির সমস্যা, কৃষির জন্য সেই একই রকম পানির সমস্যা। এই সমাধানের জন্য আমরা বলেছিলাম শহীদ জিয়ার যে খাল খনন কর্মসূচি, সেই কর্মসূচি আমরা শুরু করব, আবার খাল খনন করব, নদী পুনর্খনন করব আমরা, যদি বিএনপি সরকার গঠন করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আপনারা পত্র পত্রিকা সহ নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন আমরা সরকার গঠন করার পরে প্রথমেই আমরা প্রথম মাসের ভিতরেই আমরা যেমন ফ্যামিলি কার্ড করেছিলাম, একইভাবে আমরা খাল খনন কর্মসূচি শুরু করেছি এবং গত 6 মাসের ভিতরে আমরা প্রায় 900 কিলোমিটার খাল খনন করতে সক্ষম হয়েছি, যার মাধ্যমে বহু জেলার, বাংলাদেশের বহু জেলার বহু এলাকার মানুষ পানির সুবিধা যেমন পাচ্ছে, কৃষক ভাইরাও সেচের সুবিধা সেইভাবে একইভাবে পাচ্ছে। বিভিন্ন জায়গায় মানুষের যেরকম পানির সুবিধা হচ্ছে, কৃষক ভাইদের ফসলের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম ফ্যামিলি কার্ডের পাশাপাশি দেশের কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বলেছিলাম আমরা কৃষক কার্ডের ব্যবস্থা করব। সেই কার্ডের কার্যক্রম প্রিয় ভাই বোনেরা সরকার গঠন করার 3 মাসের ভিতরে আমরা সেই কার্যক্রম শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, কথা একটি, দেশ 71 সালে স্বাধীন হয়েছে, বারে বারে গণতন্ত্র হোঁচট খেয়েছে,
সকল সময় আমরা বলেছি যে গণতন্ত্রকে যদি আমরা চালু রাখতে পারি, গণতান্ত্রিক কার্যক্রম যদি দেশে চালু রাখতে পারি, তাহলে এই জবাবদিহিতা থাকবে এবং জবাবদিহিতা যখন থাকবে তখনই দেশের মানুষের জন্য এবং দেশের জন্য ভালো কাজ করা সম্ভব হবে। মানুষের কাছে যখন জবাবদিহিতা থাকবে সরকারের, তখনই সরকার সেই সকল কাজই পদক্ষেপ গ্রহণ করবে, যে সকল পদক্ষেপ গ্রহণ করলে, যে সকল কাজ করলে মানুষের উপকার হবে, দেশের মানুষের উপকার হবে। সেজন্য প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে সরিয়ে শহর সহ গ্রাম অঞ্চলগুলোতে বিশেষ করে গরিব মানুষ যারা আছে, তাদের যে সকল সন্তানেরা আছে যারা প্রাইমারি স্কুলে পড়ে, আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি এই প্রাইমারি সমগ্র বাংলাদেশে সরকারি প্রাইমারি স্কুলগুলোতে প্রায় 1,20,00,000 বাচ্চা পড়াশোনা করে। এই বাচ্চাদের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে তাদেরকে প্রত্যেককে 1 বছরে আমরা একটি করে নতুন স্কুল ড্রেস দিব। শুধু নতুন স্কুল ড্রেসই দিব না, আমরা একই সাথে আমরা সিদ্ধান্ত করেছি তাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা স্কুল ব্যাগ পর্যন্ত দিব, সেটি শহরে হোক সেটি গ্রামে হোক। ইনশাল্লাহ শীঘ্রই আগামী 1 মাসের মধ্যে এই কার্যক্রম শুরু হবে। প্রিয় ভাই বোনেরা, একটু আগে আমি বক্তব্যে বলেছি যে বিগত ফ্যাসিবাদের সময় এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এমন ভাবে গড়ে তোলা হয়েছিল যাতে করে বাংলাদেশের মানুষ বাধ্য হয়ে একটি নির্দিষ্ট দেশে গিয়ে তাদের স্বাস্থ্য সেবা গ্রহণ করে, তাদের দেশের মানুষকে বাধ্য করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, যেহেতু এই সরকারকে বাংলাদেশের মানুষ নির্বাচিত করেছে, সেই জন্য এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে মানুষের জন্য কাজ করা এবং সেই জন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে উপজেলা পর্যন্ত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য, বিশেষ করে মা বোনদের জন্য এবং শিশুদের জন্য স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটি উপজেলা পর্যায়ে আমরা যে হাসপাতাল আছে সেটিকে প্রথমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে 50 বেড থেকে 101 বেড করব। গত 3 দিন আগে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 101 বেড নয়, ওটিকে আমরা 151 বেডে রূপান্তর করব। আগামী ইনশাআল্লাহ 5 বছরের মধ্যে বাংলাদেশের 503টি উপজেলা ইনশাআল্লাহ প্রত্যেকটিতে আমরা 151 সদস্য উপজেলা হাসপাতাল তৈরি করব, যেখানে মানুষ তার প্রয়োজন মতন চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, এই দেশকে বিধ্বস্ত করে রেখে গিয়েছিল ফ্যাসিবাদ। এই দেশকে অর্থনীতিকে শুরু করে প্রত্যেকটি ব্যবস্থাকে ফোকলা করে রেখে গিয়েছে এই ফ্যাসিবাদ। আজকে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশকে গড়ে তুলতে হবে। আমি একটি কথা বলেছি আপনাদেরকে যে একটি শিশু যখন জন্মগ্রহণ করে হাত ধরেও হাঁটতে শিখে, তাহলেও তার 15 থেকে 18 মাস সময় লেগে যায়। প্রিয় ভাই বোনেরা, 20 কোটি জনসংখ্যার একটি দেশে আমরা কখনোই বলি না যে আমরা গত 6 মাসে দেশের সকল উন্নয়ন কার্যক্রম করে ফেলেছি। এটি সম্ভব নয়, এটি অবাস্তব ব্যাপার। রাজধানীর মহাখালীর টিএনটি মাঠে কথা বলছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার বক্তব্যের বাকি অংশ দেখতে সরাসরি ভিজিট করুন সময় টেলিভিশনের ফেসবুক পেজে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফ্যাসিস্টের লুটপাট থেকে রেহাই পায়নি শিক্ষকদের কল্যাণ তহবিলও। ভোগান্তি দূর করার আশ্বাস প্রধানমন্ত্রীর। চিকিৎসক রোগী স্বজনদের সম্মানজনক সম্পর্কে জোর। সংকটে আলোর দিশারি বেগম খালেদা জিয়া। জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর আদর্শ ধারণ করে সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার প্রত্যয়, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান। এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায় ভারত। বাণিজ্য, নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে অংশীদারিত্ব বাড়াতে কাজ করছে দিল্লি, বললেন দীনেশ ত্রিবেদী। এই ছিল 5টার সময়। এরপর বাংলা সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। শবনম, আপনাকে ধন্যবাদ। বাংলা সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।